চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার, পুলিশকে হুমকি হামলার অভিযোগ। বরিশালে শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি সুজন গণপিটুনিতে নিহত, পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে মারধর। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় হতে পারে আজ, এসেছে হাইকোর্টের কার্যতালিকায়। আস্থার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো, জমা হচ্ছে টাকা, খুলছে নতুন হিসাব। এবং বন্ধ হতে পারে সরকারি নতুন 6 মেডিকেল কলেজ, মানের ঘাটতি থাকায় সিদ্ধান্ত নিতে পারে সরকার। সংবাদের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ছোট সাজ্জাদ নামে পরিচিত সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাইরে যাই তারস তাহলে তুই হাতুন বাঁচতিনি। গত বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে পুলিশকে হত্যার হুমকি দেয় চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। এরপর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তাকে ধরিয়ে দিতে চলতি বছরের 30 জানুয়ারি পুরস্কার ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। শনিবার রাত 10:30টার দিকে বসুন্ধরা শপিং মল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে কেনাকাটা করতে গিয়েছিল সাজ্জাদ। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রাত 10:30টার দিকে গোপন সংবাদ পাই যে বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার ওয়াইফকে নিয়ে শপিংয়ে আছে। ওখান থেকে আমাদের একজনের সংবাদ দেয় মোবাইল ফোনে, এবং আমি দ্রুত ঘটনাস্থলে যাই। ওখানে আমাদের দায়িত্বরত যে টহল ডিউটি সহায়তায় এই ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করি। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, হামলা, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। হাসপাতালে ডায়ালাইসিস অবস্থায় মারা গেছে শীর্ষ সন্ত্রাসী হেজাজ বিন আলম ওরফে এজাজ। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সম্প্রতি তাকে আটকের পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে সশস্ত্র বাহিনী। পরে থানা পুলিশ ডাকাতির মামলা দিয়ে আদালতে পাঠায়। ওই দিনই আদালত তাকে জামিন দেয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে টনক নড়ে পুলিশের। তাকে খুঁজে বের করতে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার ভোরে ডিবি ও থানা পুলিশ এজাজের অবস্থান নিশ্চিত করে। জানা যায়, ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন সে। পরে সেখান থেকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এজাজকে। সেখানেই ডায়ালাইসিস চলাকালে তার মৃত্যু হয়। তবে স্বজনদের অভিযোগ, ডিবির হেফাজতে মৃত্যু হয়েছে শীর্ষ সন্ত্রাসী এজাজের। তাকে এমন ভাবে মৃত্যুর কাতারে দাঁড় করে দিছে, ট্রিটমেন্টের অত্যাচার আর ট্রিটমেন্টের মধ্যে তাকে মৃত্যুবরণ করাইয়া দিছে। বরিশালের শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি সুজন গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার বিকেলে শহরের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় আশরাফিয়া মাদ্রাসার পেছনে এই ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে 4 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে সুজন। এ সময় শিশুটি চিৎকার করলে পালিয়ে যায় সে। এই ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে সুজনকে আসামি করে থানায় মামলা করেন। বিকেলে স্থানীয়রা সুজনকে দেখতে পেয়ে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে সুজনকে মারধর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা। আবার সাব্বিরিয়া মারছে, আরো লোকজন স্ট্যান্ড ছিলাম, বহুত পোলাপানে মারছে, 27টা জন মারছে। যে ওই যে কইছে যে আমার পুরো মাইয়া দর্শন করছে আর একজন। আমরা থানা থেকে সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে তার উদ্ধার করে নিয়ে আসি।
উদ্যোগ নিয়ে মেডিকেলে নিয়ে আসে আর কি। মেডিকেলে সরাসরি ভর্তি করানোর পর সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মারা যায়। গণপিটুনি দেওয়া হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে কোতোয়ালি থানায় আজকে একটা মামলা রুজু হয়েছে, ধর্ষণ মামলা রুজু হয়েছে আর কি। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে 164 ধারায় জবানবন্দি দেন অভিযুক্ত হিটু শেখ। পুলিশ জানায়, গত সোমবার মামলার প্রধান আসামি হিটু শেখকে রিমান্ডে পাঠায় আদালত। এর মধ্যে অভিযুক্ত হিটু শেখ জবানবন্দি দিতে চাইলে শনিবার সকাল 10:15টার দিকে তাঁকে আদালতে উপস্থাপন করা হয়। বিকেল 4টা পর্যন্ত আসামির জবানবন্দি রেকর্ড করেন বিচারক। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় আরও 3 আসামি 5 দিনের রিমান্ডে আছে। এদিকে বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর দাফনের পর অভিযুক্তদের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। 6 মার্চ বোনের বাড়িতে এসে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। 1 সপ্তাহ পর ঢাকা সিএমএইচে মারা যায় সে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা হতে পারে আজ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। 2019 সালের 7 অক্টোবর বুয়েটের 2য় বর্ষের ছাত্র আবরারকে আবাসিক হলে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল কর্মী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানে এসে প্রাইভেট কার থামিয়ে প্রবাসীর টাকাসহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাত দল। কুমিল্লা মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায়শই এ ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। যশোরে গত 3 মাসেই খুনের ঘটনা ঘটেছে 14টি, থেমে নেই চুরি ছিনতাইও। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে জনমনে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতে ডাকাতের আতঙ্ক, আর দিনে রাস্তাঘাটে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। গত 1 মার্চ ভোর 6:30টার দিকে 14গ্রাম থানা থেকে 500 মিটার দূরে মালয়েশিয়া ফেরত বিলাল হোসেনের প্রাইভেট কারটি টার্গেট করে ডাকাতরা। মহাসড়কে পিকআপ ভ্যানে এসে লুট করে নেয় মোবাইল ফোন, নগদ টাকা, 3টি লাগেজ সহ সবকিছু। রাস্তার সাইডে দিয়ে ফালা দিয়া এত বড় বড় চুরি, তারপরে রামদার মতন সবাই আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর, কুমিল্লার দাউদকান্দি এবং 14গ্রাম এলাকায় সম্প্রতি এমন বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। আমার ব্যাংক কার্ডে ছিল 1,10,000 টাকা, এটাও তুলে নিয়ে গেছে গা, আর আইফোনটাও নিয়ে গেছে গা, হাতে একটা ঘড়ি ছিল। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ধরনের অপরাধ ঠেকাতে এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যবস্থা। এই হাইওয়েতে তো আসলে এখানে চেকপোস্ট বসানো সম্ভব না, এত দ্রুতগতির গাড়ি চেকপোস্ট থামানো সম্ভব না। তারপরে আমরা যেগুলো নাম্বারবিহীন পিকআপ আছে ওগুলো ধরার জন্য আমরা হাইওয়েকে বলেছি। যশোরে গেল 3 মাসে খুন হয়েছেন 14 জন। এছাড়া 13টি ডাকাতি, 4টি ছিনতাই ও শতাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের কঠোর তৎপরতা নেই বলে অভিযোগ নগরবাসী। হতে গেল আমাদের একটা টায়ার উদ্ধার, আমার তালা কেটে একবার দুর্ধর্ষ ডাকাতি ভাই। যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্যান্য অভিযোগে 17 ফেব্রুয়ারি প্রত্যাহার করা হয় পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আশা করেন দ্রুত একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারে বাংলাদেশ হয়ে ত্রাণ পাঠাতে জাতিসংঘ করিডোর দিতে কাজ করছে সরকার। 4 দিনের সফরের 3য় দিনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা উভয়ই রয়েছে। শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন গুতেরেস। বলেন, ডক্টর ইউনূসের মতো একজন বিচক্ষণ ব্যক্তি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, তাই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছানোর প্রত্যাশা জানান তিনি। এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে জানান গুতেরেস। বাংলাদেশের সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছে।
আশা করছি শীঘ্রই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বাংলাদেশ। এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি। রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে গুতেরেস বলেন, রাখাইনে চলমান পরিস্থিতির কারণে এ মুহূর্তে শান্তিপূর্ণ প্রত্যাবাসন কঠিন। প্রতিবেশী দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ বাড়াতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য আর্থিক রাজনৈতিক সহায়তার জন্য সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য কথা বলার আহ্বান জানাই। তাদের জন্য ন্যূনতম সহায়তা এই সংকট উত্তরণে সহায়তা করবে। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কাজ করতে হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি। জাতিসংঘ মহাসচিবের এ সফর অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ। বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা করবে জাতিসংঘ। সংবাদ সম্মেলনের আগে যুব সমাজ, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘের মহাসচিব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়াই দেশের জন্য মঙ্গলজনক। জাতিসংঘ মহাসচিবকে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জোর দিয়েছেন গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নেতারা। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি এবং আমার বাংলাদেশ পার্টির নেতারাও যোগ দেন বৈঠকে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া উচিত। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে বাংলাদেশের মানুষ সেটাই, মানে বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। জামায়াতের নেতারা জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রতি জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। 4 দিনের সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব, রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ চলছে গণতন্ত্রহীনভাবে এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা যাবে না। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারলে কোনো সংস্কার কাজ করবে না। বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখতে মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে দেশের অগ্রগতিতে কাজ করতে হবে। নির্বাচনের মাধ্যমে যত তাড়াতাড়ি জনগণের মালিকানা তাদের প্রতিনিধির কাছে ফিরিয়ে দেয়া যাবে ততই মঙ্গল। জনগণের সমর্থিত নির্বাচিত একটি সরকার, এটাই কিন্তু মূল শক্তি। এটার উপর ভিত্তি করে পুলিশ চলে, এটার উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা চলে। সুতরাং জনগণের সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনোদিনও আপনি একটি সুষ্ঠু গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে পারবেন না। জুলাই অভ্যুত্থানের ইতিহাস কেউ যেন বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, জুলাই নিয়ে যারা মিথ্যাচার করে তারা এই আন্দোলনের শত্রু। শনিবার দুপুরে জুলাই আন্দোলন নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের ৮ মাস পর এর অন্যতম নেতা আসিফ মাহমুদের লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠান যোগ দেন অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন নাহিদ ইসলাম। বলেন, আন্দোলন বানচালে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয় ছাত্র সমাজ। সেই আন্দোলনের মতো করেই নিরাপদ সড়ক বিভিন্ন জায়গায় ব্লকেড হয়েছে। তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে, মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে, ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো। একটা জিনিস ইয়ে ছিল যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা রাখতে হবে, মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে, মানুষও যাতে ডিসিশন নিতে পারে এই আন্দোলনে যে সে কীভাবে কর্মসূচিটা করবে। এ সময় আইন উপদেষ্টা বলেন, জুলাই শুধু ট্র্যাজেডি নয়, এটি সাহসিকতা ও বিজয়ের গল্প। এই গল্প সবার মাঝেই ছড়িয়ে দেওয়ার আহ্বান তার। যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ে যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে ওয়ার্ন করে দিই, মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন সারা দেশের আন্দোলনের ইতিহাস পূর্ণতা পাবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। সুতরাং এই লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হয়েছে। আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধুমাত্র সেই সংগঠন নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বিষয়ে বলেন, 8 বছরের শিশুর নিরাপত্তা দিতে না পারা জাতির জন্য লজ্জার। নৈতিক শিক্ষার অভাবের কারণেই দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, আগামী দিনে এমন এক বাংলাদেশ দরকার যেখানে এই শিশুর মতো কেউ নির্যাতনের শিকার হবে না। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। আস্থার সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। টাকা জমা দেওয়ার পাশাপাশি নতুন করে ব্যাংক হিসাবও খুলছেন অনেকেই। ব্যাংকাররা বলছেন, আশঙ্কা থাকলেও আগের মতো সংকট নেই। ব্যাংকে টাকা তুলতে এসে এখন আর কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন, আস্থা বাড়াতে সংস্কারের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে। গেল আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। অন্তর্বর্তী সরকারের নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পর্ষদ। প্রথম দিকে দেয়া হয় তারল্য সহায়তা, পরে 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় দুর্বল কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে। ইমপ্রুভ হয়েছে ব্যাংকগুলা, আমরা আগেও ভয় পাই না, কারণ ব্যাংক খাত এটা হচ্ছে আর্থিক খাত, এটা কখনো বন্ধ হওয়া বা হওয়ার কথা না। মোটামুটি আমরা আল্লাহ রহমতে পেমেন্ট পাচ্ছি, পেমেন্ট জমা দিচ্ছি। এখন আমি টাকা লাগছে 50,000, আমার 50,000 টাকা দিয়ে দিয়েছি। 1 লাখ বললে 1 লাখ দিয়ে দেয়। ব্যাংকাররা বলছেন, টাকা উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ। কাউন্টারে লেনদেন অনেকটাই স্বাভাবিক, অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা। আগে মানুষ ডিপিএস এর কিস্তি দেওয়া বন্ধ করেছিল, অনেকে সেগুলো জমা দিচ্ছে। ওয়ার্কার স্যালারি, ওয়েজেস এবং অন্যান্য বিল, ইউটিলিটি বিল এগুলোর জন্য তারা যে পরিমাণ টাকা যাচ্ছে আমরা না করছি না। দুর্বল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন, লেনদেন স্বাভাবিক হচ্ছে, এমনকি ছোট ঋণও দেয়া হচ্ছে গ্রাহকদের। আমরা
ব্রাঞ্চের স্বাভাবিক কাজকর্ম চলছে। ছোটোখাটো লোন দেওয়ার জন্য ব্রাঞ্চগুলোকে বলা হয়েছে এবং মানুষ টাকা জমা লেনদেন এগুলো করতে পারছে। লোনগুলো ডিস্ট্রেসড হয়ে যাওয়া মানে কি, লোনের টাকাটা রিসাইকেল হচ্ছে না, আর আপনার ব্যাংকে আসতেছে না, তাই না? আপনার ব্যাংকে যদি না আসে তাহলে আপনি যখন ডিপোজিটের টাকা আসবে, টাকা উইথড্র করতে, তখন আপনি কোত্থেকে টাকাটা দেবেন, তাই না? তো এই দুর্বল হয়ে যাওয়ার ফলে কিন্তু তার এই সমস্যা হবে, এবং এই দুর্বলতাই কিন্তু আলটিমেটলি তার লিকুইডিটি প্রবলেমের উপর ইম্প্যাক্ট রাখছে। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও সুশাসনের ধারা অব্যাহত থাকলে শিগগিরই ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্ধ হতে পারে সরকারি নতুন 6 মেডিকেল কলেজ। মানের ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিতে পারে সরকার। শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী মেডিকেল কলেজে। দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নেই অবকাঠামো ও জনবল। এরপরও 2018 সালে অনুমোদন পায় নেত্রকোনা মেডিকেল কলেজ। পরের বছর সদর হাসপাতালের কয়েকটি কক্ষে শুরু হয় ক্লাস। এখনও চলছে জোড়াতালি দিয়েই। এরপরও গত বছর আসন সংখ্যা 50 থেকে 70 করা হয়েছে। রেজিস্টার নাই, সাব রেজিস্টার নাই। যেমন আমাদের গাইনি ডিপার্টমেন্টে এখন হচ্ছে টিচারের সংকট আছে, সো আমাদের হচ্ছে গেস্ট টিচাররা এসে হচ্ছে আমাদের ক্লাস নিচ্ছেন। আমাদের মেডিকেলে ল্যাবের অনেক কিছু সংকট আছে, অনেক ইনস্ট্রুমেন্ট নাই, যেটা আমরা হাতে কলমে শিখতে পারতেছি না। আমরা শুধু বইয়ের উপরে আমাদের নলেজটা থাকতেছে। চাঁদপুর মেডিকেলের জমি অধিগ্রহণই শেষ হয়নি, কিন্তু কলেজ চলছে 6 বছর ধরে। সদর হাসপাতালের মাত্র 8টি কক্ষেই চলছে এই কলেজ। স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে আমাদের একটু স্পেসে প্রবলেম হচ্ছে আর কি, যে যদি একটা ব্যাচ করে তখন আরেকটা ব্যাচ স্পেস পায় না। একটা বিল্ডিং আসলে আমাদের ভাড়া নেওয়া হয়েছে, সেটা যদি আমরা চলে যেতে পারি হয়তো আমরা খুব শীঘ্রই চলে যাব, তখন হয়তো এই সমস্যা থাকবে না। আমাদের এখনো নিজস্ব হোস্টেল হয়নি, আমাদের একটা বিল্ডিং ভাড়া করে সেখানে ছাত্রদেরকে স্থান করে দেওয়া হয়েছে। এছাড়া নওগাঁ, নীলফামারী, মাগুরা ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অবস্থাও একই। 6টি মেডিকেলই তৈরি হয়েছে কোনো পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া। এর পেছনে ছিল আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আমলা। কোনো কলেজেরই নেই স্থায়ী ক্যাম্পাস। সদর হাসপাতাল বা ভাড়া ভবনে চলছে ক্লাস। নেই মানসম্মত ল্যাব। এখনও অনুমোদন হয়নি জনবল কাঠামোর। এত সংকটের মধ্যেও প্রতিটি মেডিকেলে বাড়ানো হয় আসন সংখ্যা। এই অবস্থায় 6 কলেজ নিয়ে নতুন করে ভাবছে সরকার। যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি মনে করেছেন যে নিজের এলাকায় একটা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, সেটাই ছিল এখানে মুখ্য। একটা মূল যে পরিকল্পনা দরকার, আমাদের দেশের চাহিদা কোথায় কোথায় মেডিকেল কলেজ স্থাপন করা দরকার, কোথায় হাসপাতাল স্থাপন করা দরকার, এটার যে একটা মহাপরিকল্পনা করে এগিয়ে যাওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রেই করা হয়নি। এই বাস্তব পরিস্থিতির আলোকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্যাগুলোর সমাধান করার জন্য। বন্ধ করার বিষয়টা আসলে সব শেষে যদি কোনো কিছু কার্যকর না হয় সেক্ষেত্রে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজনৈতিক বিবেচনা এবং পরিকল্পনা প্রস্তুতি ছাড়া আর কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে এবার নেত্রকোনা ও চাঁদপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনা মেডিকেল কলেজ 2018 সালে অনুমোদন পায়, এরপর থেকে এটি জোড়াতালি দিয়েই চলছে। কি কি সংকট মূলত সেখানে দৃশ্যমান? এখানে কিন্তু 2018 সালে যে মেডিকেল কলেজটি স্থাপিত হওয়ার পর 2019 সালে কিন্তু প্রথম 50 জন শিক্ষার্থী নিয়ে তারা প্রথম ব্যাচে যাত্রা শুরু করে। এরপরে কিন্তু এখন 7ম ব্যাচ, এর মাঝে একটি ব্যাচ বেরিয়ে গেছে। এখন কিন্তু 70 জন সংখ্যা বাড়িয়ে কিন্তু 70 জন শিক্ষার্থী নেওয়া হচ্ছে প্রতি ব্যাচে গত বছর থেকে। তো এখানকার শিক্ষক এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে যখন কথা বলি, তারা কিন্তু সবচেয়ে যে বেশি সমস্যার কথা যেটি বলছিলেন যে স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসের অভাবে কিন্তু এখানে কোনো স্থায়ী অবকাঠামো নির্মিত হয় নাই, যে কারণে কিন্তু একটি শ্রেণীকক্ষ সংকট চলছে তাদের এখানে। এবং বিভিন্ন একটি ছোট লাইব্রেরি, একটি কক্ষ যেখানে 70 জন শিক্ষার্থী প্রতি ব্যাচে রয়েছে, তারা যখন একটি ব্যাচ যখন লাইব্রেরিতে তারা বই পড়তে যায়, সেখানে কিন্তু আসলে বসতে পারে না।
বইয়েরও সংকট রয়েছে। আরেকটি সংকটের কথা যেটি শিক্ষার্থীরা বেশি করে বলছিলেন যে তৃতীয় বছর থেকে কিন্তু একটি ব্যাচের তৃতীয় বছর যখন শুরু হয় তখন থেকে তারা একটি হাসপাতালের যে রুগীদের সাথে সরাসরি যে তারা ব্যবহারিক শিক্ষা, সেটি কিন্তু এখানকার যে 250 শয্যার হাসপাতালটি নির্মিত হয়ে আছে শুধু উদ্বোধনের অপেক্ষা, সেই কারণে কিন্তু সেখানে তারা সেই ব্যবহারিক শিক্ষাটাও তারা কিন্তু আসলে পাচ্ছে না। এগুলো সমস্যার কথা তারা বলছিলেন। এবং যে শিক্ষক, আনুপাতিক হারে কিছু শিক্ষকেরও কিন্তু তাদের ঘাটতি রয়েছে। সব কিছু মিলিয়ে যে তাদের যে একটি মানসম্মত যে চিকিৎসক হিসেবে যে তারা গড়ে উঠবে এবং বাইরে যে তারা চিকিৎসা সেবাটা দিবে, অন্যান্য মেডিকেল কলেজের সাথে কিন্তু তুলনায় তারা সেটি কিন্তু পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে কিন্তু স্থানীয়রাও কিন্তু দাবি জানাচ্ছিলেন, শিক্ষকরাও দাবি জানাচ্ছিলেন, শিক্ষার্থীরাও বলছিলেন যে যেটি হয়ে আছে যে সরকারি যে এখানকার 250 শয্যার যে হাসপাতালটি সেটি উদ্বোধন হয়ে গেলে কিন্তু হয়ে যায়। আর এখানকার যে স্থায়ী যে ক্যাম্পাস, শুধু ক্যাম্পাসটা হয়ে গেলে কিন্তু আসলে এখানকার মোটামুটিভাবে কিন্তু একটি মেডিকেল কলেজের যে মানসম্মত যে শিক্ষা, সেটি কিন্তু শিক্ষকরা বলছিলেন যে সেটি সম্ভব এখানে শিক্ষাদান করা। লাভলু আমাদের সাথেই থাকবেন। এবারে চাঁদপুরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, নেত্রকোনার পাশাপাশি চাঁদপুরের এই মেডিকেল কলেজটিও বন্ধের আশঙ্কায় রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে জমি অধিগ্রহণও এখনও শেষ হয়নি। 6 বছরের কলেজে মাত্র 8টি কক্ষে এই কলেজের কার্যক্রম চলছে। এটি বন্ধের আশঙ্কার পরে শিক্ষার্থী এবং শিক্ষকদের কি প্রতিক্রিয়া দেখা গেছে? মূলত চাঁদপুর মেডিকেল কলেজে 19 সালে যে প্রথম ব্যাচে ভর্তি হয় তারা কিন্তু ইতিমধ্যে ইন্টার্নে করছেন এই সদর হাসপাতালে, যেখানে তাদের 8 কক্ষ বিশিষ্ট যে মেডিকেল কলেজ কার্যক্রম চলছে সে সাথে কিন্তু সদর হাসপাতাল, সেখানে তারা তাদের কার্যক্রম চলছে। আমরা কথা বলেছিলাম এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে, তারা যে বন্ধের যে সংখ্যা তৈরি হয়েছে বা হচ্ছে বলে তারা সেই প্রতিক্রিয়া তারা বলছে যে তারা চাচ্ছেন না যে চাঁদপুরের মতো এমন একটি জনবহুল এবং এই এলাকা থেকে এই মেডিকেল কলেজটি বন্ধ হয়ে যাক, এটি তারা চান না। তারা ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তারা ব্যানার ফেস্টুন করেছেন, তারা প্রতিবাদ করবেন বলে তারা জানিয়েছেন। তারা চাচ্ছেন যে এখানে মেডিকেল কলেজটি থাকুক। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের মেডিকেল কলেজটির ভূমি অধিগ্রহণ করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি প্রজেক্ট কমিটি করা হয়েছে। তারা ভূমি অধিগ্রহণ এখনো শেষ করতে পারেনি তারা বলছেন, তবে ইতিমধ্যে শেষ করতে পারবেন। এবং এই অধিগ্রহণটি আমরা জানি যে চাঁদপুরের যে ইসলামপুর গাছতলা বাগারি এলাকা নামক স্থানে ডাকাতিয়া নদীর পাড়ে সেখানে ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। আর এখানে মেডিকেল কলেজটি চলছে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের 8টি কক্ষে চলছে। এখানে শিক্ষার্থীরা বলছেন তাদের যে পর্যাপ্ত যে ক্লাস, একটি বেস ক্লাস করার পরে আরেকটি বেস অপেক্ষমান থাকতে হচ্ছে এবং শ্রেণীকক্ষ সংকট এবং ল্যাবরেটরি, লাইব্রেরি নানান সংকটের কথা বলছেন। তারা পর্যাপ্ত সেই সুবিধা না পেলেও তারা বলছেন যে তারা এখানে মানসম্মত শিক্ষা তারা সেখানে পাচ্ছেন, শিক্ষার্থীরা দাবি করছেন। আর শিক্ষকরা বলছেন যে তারাও কিন্তু এখানে শ্রেণীকক্ষের সংকটে পড়ছেন। এখানকার যে অধ্যক্ষ রয়েছেন তিনি সম্প্রতি জানিয়েছেন যে তিনি এখানকার একসাথে যদি সকল শিক্ষক আসেন তাহলে সকল ক্লাসের কার্যক্রম চালু করা যাচ্ছে না। ইতিমধ্যে শিক্ষার্থীরা আরো যে দাবিগুলো জানিয়েছেন, তাদের ছাত্রী হোস্টেল, বিশেষ করে ছাত্রীদের যে হোস্টেল, তারা সিট সংকটে পড়েছেন, সিট পাচ্ছেন না। মানে তাদের আবাসন প্রকল্পের বিষয়ে তারা বলছেন। ইতিমধ্যে কয়েকটি ভবন ভাড়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এখানকার উপাধ্যক্ষ হারুনুর রশিদ। তিনি সম্ভব এই সমস্যার সমাধান করবে, এটাই সকলের প্রত্যাশা। মানহীন মেডিকেল কলেজের বিষয়ে নেত্রকোনা ও চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। গাজীপুরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় কারখানার সুতাবাহী কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ জানায় ধনুয়া নগর হাওলা এলাকার ফর্মুলা 1 স্পিনিং মিল থেকে কাভার্ড ভ্যানে করে সুতা নিয়ে অন্য একটি কারখানায় যাচ্ছিল। ধনুয়া বড় চালা মাদ্রাসা মোড় পার হওয়ার পরপরই কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। তাদের মধ্যে একজন গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করা হয়। পুলিশ বলছে ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে হামলা ঘটতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের ধরতে অভিযান চলছে। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চরমপন্থী নেতা শাহিনুর রহমান। শনিবার রাত 11টার দিকে নগরীর বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শাহিন শহীদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, রাত 11:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে পাঠানো হয় মর্গে। নিহত শাহিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে উল্লেখ করে পুলিশ জানায়, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা শুনতে পাইছি 11:30-এ ঘটনাটা তার 10 মিনিট আগে ঘটেছে। আমরা আসি, এসে আমাদের ক্রাইম সিন ম্যানেজমেন্ট এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব তৎপর আছে। নীলফামারীতে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি ও তার মেয়ের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে পলাশবাড়ি ইউনিয়নের পাটোয়ারি পাড়ায় এই ঘটনা ঘটে। হামলার শিকার পরিবারের দাবি, সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি বাড়িতে এসে তাদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় হুমকি দেয়া হয় তাদের। এর আধ ঘন্টার মধ্যে এলাকায় 15 থেকে 20 জন লোক এসে প্রথমে তাদের বাড়ি ও পরে অভিযুক্তের মেয়ের বাড়িতে ভাঙচুর চালায়। ঘর থেকে মালামাল লুটেরও ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। শুক্রবার 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় ভ্যান চালক আবু বক্করকে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বাড়ি ভাঙচুর করে, ঘটনার সত্যতা আছে। আমরা প্রাথমিকভাবে সেখানে পুলিশ গিয়েছিল। পুলিশ গিয়ে আবু বকরের পরিবারকে বলে আসা হয়েছে যে আপনাদের যে অভিযোগ, যাদের বিরুদ্ধে যারা বাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 1.5 যুগ ধরে চলে আসছে ফেনীর জহিরিয়া মসজিদে ইফতারের আয়োজন। মুসল্লিদের দানে ধনী গরিব প্রায় 1,500 রোজাদার একসাথে বসে ইফতার করেন। এদিকে 300 বছর ধরে নোয়াখালীর মোল্লাবাড়িতে আয়োজন করা হয় ইফতারের। একসাথে ইফতার ও রাতের খাবার খেয়ে থাকেন গ্রামের ধনী গরিব সবাই। এতে সামাজিক বন্ধন আরও ভালো হয় বলছেন তারা। ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দৃষ্টিনন্দন জহিরিয়া মসজিদের 3য় তলায় ইফতারের আয়োজন। আসরের নামাজের পরেই রোজাদারদের জন্য প্রস্তুত রাখা হয় বাহারি সব ইফতার। 1.5 যুগ ধরে বিভিন্ন শ্রেণী পেশার ধনী গরিব একসাথে বসে ইফতার করেন এই মসজিদে। এলাকায় ওই শ্রমিক কাজ করি, তারপর আসরের আয়োজন দিলেই আমি এলাকায় আসি। আমাদের দরিদ্র সব মানুষের সাথে ইফতার করে সবার জন্য একটা উপকৃত না, যেই করুক না, যেভাবে করুক না কেন, সবের কারণে করুক বা একটা আমলের কারণে করুক, এটা যেই উদ্যোগ নিচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে। মসজিদের তহবিল ছাড়াই মুসল্লিদের দান থেকে ইফতারের টাকা জোগাড় করা হয়। মসজিদের পরিচালক, খাদেম, স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে এই আয়োজন করেন। মুসল্লিরা এখানে মসজিদ তহবিল থেকে, ফান্ড থেকে কোনো টাকা নেওয়া হয় না। মুসল্লিরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হইয়া কেউ পুরা একদিনের খরচ দিতেছে, কেউ পার্টলি দিতেছে। নোয়াখালীর চাটখিলে মোল্লা বাড়িতে 300 বছর ধরে উঠানে আয়োজন করা হয় গ্রামীণ ইফতার। বাড়ির বড় মৌলবীর উদ্যোগে বংশ পরম্পরায় চলে আসছে এই ইফতার। আমরা সবাই একসাথে ইফতার করতে পারতেছি এবং ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয়, এই জন্য আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া কামনা করি। আল্লাহর রহমতে আর আমরা দেখি নাই কোনো, আজকে যা দেখলাম আর এই অনুষ্ঠান এইভাবে আর কেউ করে নাই, আমরা দেখি। রমজানে একদিন বাড়ির উঠানে গ্রামের ধনী গরিব সবাই আসেন ইফতারে। ব্যতিক্রমধর্মী এই ইফতার চালিয়ে যেতে চায় নতুন প্রজন্ম। এই ঐতিহ্য আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসতেছে এবং আমরা এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্ম আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। এই ধরনের আয়োজনে গ্রামীণ ঐতিহ্য রক্ষার পাশাপাশি সামাজিক বন্ধন আরও ভালো হবে বলে মনে করেন এলাকাবাসী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্যমাত্রার প্রায় 2000 টন বেশি আলু উৎপাদন হওয়ায় বিপাকে পড়েছেন শেরপুরের কৃষক। হিমাগারে জায়গা না থাকায় ট্রাক নিয়ে প্রতিদিনই বাইরে দাঁড়িয়ে থাকছেন তারা। এদিকে হিমাগারের ভাড়া বৃদ্ধির কারণে লোকসানের আশঙ্কা কুড়িগ্রামের চাষিদের। এমন বাস্তবতায় 2 মাস ঘরে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আলু সংরক্ষণের জন্য শেরপুরে সরকারি 2টি আর ব্যক্তি মালিকানার 1টি হিমাগার রয়েছে। এই 3টিতে ধারণ ক্ষমতা 13,000 টন। তবে এবার এই জেলায় আলু উৎপাদন হয়েছে 95,706 টন।
পাশাপাশি জামালপুরের বকশীগঞ্জের চাষিরাও ফসল রাখেন শেরপুরে। এতে হিমাগারে জায়গা নেই বললেই চলে। ট্রাকে আলু নিয়ে বাইরে অপেক্ষায় কৃষক। আমরা ভিতরে কি আলু নামাইতে পারবো কি নামাইতে পারবো না এরকম কোনো সিদ্ধান্তই আমরা পাইতেছি না। হিমাগার কর্তৃপক্ষ বলছে ধারণ ক্ষমতার বেশি আলু আসায় এই বিড়ম্বনা। ৯৫,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, আর আমাদের শেরপুরে মাত্র ১৩,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 3টা কোল্ড স্টোরেজ। আদৌ সম্ভব নেই এগুলোর ধারণ মানে মজুদ সংরক্ষণ করেন। কৃষি বিভাগ বলছে শেরপুরে এবার ৫,২১২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য ছিল, কিন্তু আরও ১০৫ হেক্টর বেশি চাষ হওয়ায় উৎপাদন বেড়ে গেছে প্রায় ২,০০০ টন। আলু সংরক্ষণটা নর্মালি কৃষক তার বাড়িতে ২-৩ মাসের জন্য আলু নর্মালি সংরক্ষণ করতে পারে, কিন্তু লং টাইম যদি সংরক্ষণ করতে হয় তাহলে তাকে কোল্ড স্টোরেজে রাখাটাই শ্রেয়। আমরা ২-৩ মাসের যেটা হয় সেটা সেইভাবে আমরা তাদেরকে মোটিভেশন দিচ্ছি। এদিকে হিমাগারের ভাড়া বাড়ায় লোকসানের শঙ্কায় কুড়িগ্রামের চাষিরা। আবার বাজার দর কম থাকায় বিক্রি করেও বেশি লাভ হচ্ছে না। এ নিয়ে অনেকটা উভয় সংকটে কৃষক। যেখানে আমরা দিয়েছি ৩ টাকা ৩.৫ টাকা স্টোর ভাড়া, কিন্তু এই বছর সেখানে ৬ টাকা ৭৫ পয়সা। কুড়িগ্রামেও লক্ষ্যমাত্রার ১১০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে। এখন পর্যন্ত হিমাগারে জায়গার সংকট নেই, তবে অনেক চাষি এখনও ফসল ঘরে তোলেননি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিমাগার সংকট নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরের যারা চাষিরা রয়েছেন তারা তো শেরপুরে ফসল রাখছেন, কিন্তু সেখানে হিমাগার সংকট রয়েছে, তো এই সমস্যা তারা কিভাবে মোকাবিলা করবেন? দেখুন, আসলে আলু নিয়ে জামালপুরের চাষিরা এর আগে কখনো এমন বিপাকে পড়েনি। তো এই সিচুয়েশনের কয়েকটি কারণ রয়েছে। জামালপুরে সরকারি বেসরকারি মিলে হিমাগার হচ্ছে মোট 3টি ছিল। তো 2024 সালে 5 আগস্ট সরকার পতনের পরে একটি বন্ধ হয়ে যায়, এখন রয়েছে মাত্র 2টি। তো এবছর পুরো জেলায় আলুর চাষ হয়েছে 5,000 হেক্টর জমিতে। গত বছর হয়েছিল 4,000 হেক্টর। তো সব মিলে 1,000 হেক্টর বেশি জমিতে আলুর চাষ হয়। আর এবছর আসলে চাষিরা যেটি বলছেন যে আলুর দাম কিছুটা কম, তার জন্য কিন্তু আসলে তারা আসলে এই আলু সংরক্ষণ করতে যাচ্ছেন। তো একসাথে 2টি কোলেস্টেরলে আসলে চাপ বেশি পড়ায় এমন সিচুয়েশন হচ্ছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ট্রাকের দীর্ঘ সারি, এরা আসলে 4-5 কেউ 7 দিন যাবত আসলে এই দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন আলু রাখার জন্য। তো কৃষি বিভাগ যেটি বলছেন যে আসলে সংরক্ষণের জায়গা কম থাকে, 2টি কোলেস্টেরলে মাত্র জায়গা রয়েছে 11,500 মেট্রিক টন। তো সেই ক্ষেত্রে আসলে এমন সিচুয়েশন হচ্ছে। তো কৃষি বিভাগ থেকে চাষিদের বলা হচ্ছে যে স্থানীয় প্রযুক্তিতে ঘরোয়া ভাবে আলু সংরক্ষণের জন্য। তবে চাষিরা যেটি বলছেন যে আসলে এভাবে তারা আসলে আলু রাখতে পারবেন না, যেহেতু আলুর পরিমাণ তাদের কাছে কম। তো সব মিলিয়ে দেখা যায় যে এইসব আলু রাখতে গিয়ে যে বাড়তি খরচ হচ্ছে, এর প্রভাব পড়বে কিন্তু সামনে যখন এসব আলু বিক্রির সময় তখন। তো সব মিলিয়ে চাষিরা বেশ বিপাকেই রয়েছেন। তো আলু নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। জামালপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।